মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, এবার যেতে হবে, যদিও যেতে একটু ইচ্ছে করছে না। আমারও যেতে দিতে ইচ্ছা করছে না, কিন্তু আরো বেশি রাত করলে। হ্যাঁ, গিয়েছিলাম। এই প্রথম না আগেও গিয়েছো? কয়েকবার গিয়েছি। হ্যাঁ, ওখানে যাওয়ার তোমার কিসের দরকার? নিজের দোকানের জিনিস পছন্দ হয় না? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিজয় লক্ষ্মী। হনুমান সিং বিজয়ের কাছে ক্ষমা চেয়ে 500 টাকা ক্ষতিপূরণ দিয়ে গেলেও তা দিয়ে সব ক্ষতি যে পূরণ হবে না তা বুঝতে পারছে বিজয়। পাওনাদারদের টাকা শোধ করে পুজোর বাজারে চাহিদা মেটাতে মাল তুলতে হলে কম করে 2000 টাকা লাগবে তার। কিন্তু কোথায় পাবে সে এত টাকা? টাকার চিন্তায় সে অস্থির হয়ে উঠেছে। বিজয় দুই হাতে মাথা চেপে টেবিলের ওপর কনুই রেখে কোথা থেকে টাকা আসবে, কি করবে ইত্যাদি ভাবছিল। বাইরে লক্ষ্মী কার্তিকের কাউন্টারে এসে দাঁড়িয়েছিল। কার্তিক কানেটো করা হাসি হেসে তাকে সেলুট করল এবং ফরমাস করার আগেই একটা চকলেট বাড়িয়ে ধরল। হাসি মুখে চকলেট নিয়ে লক্ষ্মী বলল, চিকা চিকা বোন, বিজয়বাবু কই? কার্তিক একবার ভেতর দিকে ঘাড় বেঁকিয়ে দেখে গম্ভীর মুখে বলল, ভিতরে আছেন, টেবিলে বসে ভাবছেন বলে মাথায় হাত দিয়ে বিজয়ের ভাবনার ভঙ্গিটা দেখিয়ে দিল। লক্ষ্মী ভেতরে গিয়ে দেখল বিজয় সত্যিই চিন্তায় মগ্ন হয়ে আছে। এমনকি লক্ষ্মী গিয়ে যখন তার সামনে দাঁড়ালো তখনও সে তাকে দেখতে পেল না। কিছুক্ষণ কৌতুকের সঙ্গে তাকে দেখে লক্ষ্মী মৃদু কণ্ঠে হেসে উঠল। ভারী ভাবনায় পড়েছেন দেখছি। কিসের এত ভাবনা? মেয়ের বিয়ের? লক্ষ্মীর গলা শুনে বিজয় চমকে ধড়মড় করে উঠে দাঁড়ালো। তার চিন্তিত বিষণ্ণ মুখ মুহূর্তে হাসিতে ভরে উঠল। এই মেয়েটির মধ্যে জানি না কি আছে। তার কণ্ঠস্বর, এমনকি কেবলমাত্র তার উপস্থিতি বিজয়ের মনকে অতি বড় দুঃসময়েও সতেজ প্রফুল্ল করে তোলে। বর্ষার মেঘলা আকাশে হঠাৎ আলোর হাসি ঝিলমিল করে ওঠে। বিজয় তাড়াতাড়ি নিজের টুলটা লক্ষ্মীকে দিয়ে নিজে একটা প্যাকিং বাক্স টেনে বসল। হেসে বলল, তাছাড়া আর কি, বাঙালির জীবনে কন্যাদায় ছাড়া আর কি কোনো দুর্ভাবনা আছে? তা মেয়ে কি একেবারে অরক্ষণীয়া হয়ে পড়েছে? লক্ষ্মী মুখখানা উদ্বিগ্ন করে কথাটা বলল। বিজয়ও ছদ্ম বিষণ্ণতার সঙ্গে বলল, তা অরক্ষণীয় বই কি। গরিব বাপ মেয়ের বিয়ের টাকা কোথায় পাবে বলুন? আহা, তাই বুঝি মেয়ের ভালো পাত্র পাচ্ছেন না? তো এখন আপনি একমাত্র ভরসা। আমি? হ্যাঁ, আপনি যদি আপনার ছেলের বিয়ে দেন আমার মেয়ের সঙ্গে, তবেই মেয়েটি সুপাত্রে পড়ে, নইলে হাত পা বেঁধে মেয়ে জলে ফেলে দিতে হবে। গম্ভীর হতে গিয়েও আর নিজেকে সামলাতে না পেরে লক্ষ্মী হেসে ফেলল। সঙ্গে সঙ্গে বিজয় গাম্ভীর্য বজায় রেখেই বলল, না না, হেসে ওড়ালে চলবে না। বরপণ আমি দিতে পারবো না, কিন্তু আমার মেয়েটি কুলে শিলে সব দিক দিয়ে ভালো। ফুলের বন্দি ঘাটি আমরা। আর আপনারা? দাদুর মুখে শুনেছি আমরা ফুলের মুকুটি। ব্যাস, তবে তো পাল্টি ঘরও হয়েছে, আর ভাবনা কি? লক্ষ্মী একবার বিজয়ের দিকে তাকিয়ে চোখ নত করল। তার গাল একটু লাল হয়ে উঠল। সে চকলেটের রূপলি তবক ছাড়িয়ে তাতে একটু কামড় দিল। তারপর বলল, না, আর ভাবনা নেই।
লক্ষ্মীর কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে বিজয়ের কান দুটো সহসা লাল হয়ে ঝাঁঝা করে উঠল। তার মনে হলো কাল্পনিক ছেলেমেয়ের বিয়ের ছুতো করে সে যেন নিজেদেরই ঘটকালি করছে। প্রসঙ্গটাকে কোনো মতে চাপা দেওয়ার জন্য সে তাড়াতাড়ি বলে উঠল, আর শুনেছেন, একটা সুখবর আছে। সেই যে গুন্ডাটা দোকানটা নষ্ট করেছিল, সে আজ নিজে এসে 500 টাকা ক্ষতিপূরণ দিয়ে গেল। কথাটা শুনে লক্ষ্মীর মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। গলায় বিস্ময় নিয়ে সে বলল, ও মা, গুন্ডার এত সুবুদ্ধি! তবে আর আপনি মাথায় হাত দিয়ে এত কি ভাবছিলেন? 500 টাকায় কি হবে লক্ষ্মী দেবী? সমুদ্রে 1 ঘটি পাদ্য অর্ঘ্য। চিনেমাটির আর কাঁচের বাসন যা নষ্ট হয়েছে, তারই দাম হবে 1000-1500। তাছাড়া চেয়ে দেখুন না, দোকান প্রায় খালি। নতুন করে মাল কিনবার পয়সা নেই, আর বাজারে ধারও পাবো না। লক্ষ্মী চারিদিকে চোখ ফেরাল। ধ্বংসের চিহ্নগুলো সরিয়ে ফেলা হয়েছে বটে, কিন্তু ধ্বংসের জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা তখনও পূরণ হয়নি। বিজয় একটু ফিকে হাসল। কোথায় ভেবেছিলাম পুজোর সময় লাভ করব, দোকানটাকে নিজের পায়ে দাঁড় করাবো। আর কত টাকা দরকার আপনার? বিজয় চমকে মুখ তুলল। লক্ষ্মীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে মাথা নাড়ল। না লক্ষ্মী দেবী, তা হয় না। আপনার অনেক অনুগ্রহ আমি নিয়েছি, কিন্তু টাকা নিতে পারবো না যদি শোধ করতে না পারি। আচ্ছা লোক তো আপনি, আমার কথার উত্তর দিন না। কত টাকা পেলে আপনি দোকান আবার আগের মতো করতে পারেন? তা 1000-2 তো বটেই। প্রথমে বাজারের দেনা শোধ করতে হবে। কিন্তু ওসব কথা থাক, আপনার শাড়ির পাটটি তো ভারী চমৎকার। পাড়ের কথা পরে শুনবো, এখন আমার কথা শুনুন। আপনি আপনি ভাববেন না যে আমি আপনাকে দান খয়রাত করতে চাই। আমি যদি আপনাকে টাকা দিই, তাহলে নিজের স্বার্থেই দেব। কিন্তু আবার কিন্তু? আপনি আগে টেবিলের সামনে ভালো করে বসুন তো দেখি। বিজয় প্যাকিং কেস সরিয়ে টেবিলের সামনে বসল। লক্ষ্মী নিজের টুলটা টেনে তার সঙ্গে মুখোমুখি বসল। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। এখন আমার প্রস্তাব শুনুন। নিতান্তই ব্যবসা ঘটিত প্রস্তাব, দয়া মায়া বা অনুগ্রহ নয়। বলুন। লক্ষ্মী সামনের দিকে ঝুঁকে জটিল পরামর্শ করার মতো মুখ করে বলতে আরম্ভ করল। দেখুন, আপনার 2000 টাকা দরকার। না পেলে এমন জিনিসটি নষ্ট হয়ে যাবে। আমি যদি পারি তাকে বাঁচাতে, আমার উচিত নয় কি বাঁচানো? আমার হাতে অবশ্য 2000 টাকা নেই, কিন্তু চেষ্টা করলে হয়তো জোগাড় করতে পারি। কিন্তু আমার কথাটা শেষ করতে দিন, শুনুন। অধীরভাবে বিজয়ের মুখ বন্ধ করিয়ে দিয়ে লক্ষ্মী আবার বলতে আরম্ভ করল। বিজয় চুপ করে শুনতে লাগল। আধ ঘন্টা পরে লক্ষ্মী 2 পাতার দলিলের মতো একখানি কাগজ হাতে নিয়ে পড়ছে। পড়া শেষ হলে সে যেন বেশ সন্তুষ্ট হয়েছে এমন ভঙ্গিতে হালকা হেসে মাথা নাড়ল। কাগজে সই করে বিজয়ের দিকে এগিয়ে দিল। বিজয়ও 2টি কাগজে সই করে একটি লক্ষ্মীকে ফিরিয়ে দিল, অপরটি ভাঁজ করে নিজের পকেটে রাখল। লক্ষ্মী নিজের দলিলটি সযত্নে ব্লাউজের মধ্যে লুকোল। দুজনে দুজনের মুখের দিকে চেয়ে হাসল। লক্ষ্মীর হাত দুটো ধীরে ধীরে টেবিলের ওপর দিয়ে বিজয়ের দিকে এগিয়ে গেল। বিজয়ের হাত দুটো সমান আগ্রহে টেবিলের মাঝখান পর্যন্ত গিয়ে তাদের যেন গ্রহণ করল। গোপনে গোপনে এই 2টি তরুণ তরুণীর মধ্যে যে চুক্তি এইমাত্র সই হয়েছে, এই নীরব হাতের মিলন যেন তার উপর নিবিড় আন্তরিকতার এক শিলমোহর পাকাপাকিভাবে ছেপে দিল। ওদিকে ধনেশের অফিস ঘরে সকালবেলা ধনেশ এবং নীলাম্বর টেবিলের 2 পাশে বসে সবে আসা ডাকের চিঠিপত্র দেখছেন। চিঠির অধিকাংশই ব্যবসায়ীদের টাকার তাগাদা। পড়তে পড়তে ধনেশের মুখ বিরক্ত হয়ে উঠছে।
তিনি অপ্রসন্ন মন্তব্য করতে করতে চিঠিগুলি একে একে বাতিল কাগজের বাস্কেটে ফেলছেন। করতে করতেই একটা চিঠি খুলে বললেন, স্টিফেন অ্যান্ড কোম্পানি মাত্র 1200 টাকা পাওনা হয়েছে, তাতেই তাগাদার ওপর তাগাদা। একটা চিঠি লিখে দাও তো নীলাম্বর। এমন অভদ্রভাবে তাগাদা করলে ওদের মাল আমরা নেব না। নীলাম্বর শান্তভাবে নিজের চিঠিপত্র দেখতে দেখতে চোখ না তুলেই বললেন, আজই লিখে দিচ্ছি। ওই ওই চিঠিটা কি আছে? কোনটা? এইটাও? ওরে বাবা, এন বোস, পারফিউমার, এরও টাকা চাই। 6700 টাকা। দেব না টাকা, কাউকে পুজোর আগে একটা টাকাও দেব না। কেন, আমি কি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, ছোট লোক, ছোট লোক। আর এই যে এই চিঠিটা দেখো, এই আবার এক ফ্যাচাং বাবা জুটে গেছেন। ফায়ার ইনশিওর, 3 মাস অন্তর এদের টেকসো গুঁজতে হবে। বাবার আর খেয়ে দিয়ে তো কাজ ছিল না, দোকানের ফায়ার ইন্স্যুরেন্স করিয়েছেন। যত সব। নীলাম্বর, ইন্স্যুরেন্সের টাকা দেওয়া বন্ধ করে দাও। মিছে মিছে কতগুলো টাকা নষ্ট করার কোনো দরকার নেই। 2 লাখ টাকায় দোকান ইনশিওর? ননসেন্স। ধনেশ চিঠিখানা ছিঁড়তে গেলে নীলাম্বর তাড়াতাড়ি বলে উঠলেন, না না, ছিড়ো না, ইনশিওর একটা থাকা দরকার। থাকা দরকার? কিসের জন্যে? কিছু তো বলা যায় না, চারিদিকে শত্রু। দোকানে যদি আগুন লেগেই যায়, ওটা থাকা ভালো। কথাটা বলে নীলাম্বর চোখ নাচালেন। ধনেশ দ্বিধা ভরে চিঠিখানা পাশে রেখে দিলেন। কথাটা যদিও তার মনের মতো হলো না, তবু নীলাম্বরের বুদ্ধিকে অবজ্ঞা করার সাহস তার নেই। আচ্ছা, তুমি যখন বলছো তখন থাক। কিন্তু হ্যালো, কে? লক্ষ্মী? ওপরের বারান্দায় দেওয়ালে ঠেস দিয়ে লক্ষ্মী বাবাকে টেলিফোন করছে। তার মুখে একটু আদুরে আদুরে ভাব। হ্যাঁ বাবা, আমি। তুমি বুঝি এখন খুব ব্যস্ত আছো? ধনের সঙ্গে সঙ্গে প্রচণ্ড গাম্ভীর্যের সঙ্গে বললেন, ব্যস্ত নেই তো কি, খেলা করছি। কি দরকার তোমার? না, কিছু নয়। খুব ব্যস্ত আছো বলেই বোধহয় কথাটা ভুলে গেছো। ভুলে গেছি? কি ভুলে গেছি? এই পুজো এসে পড়েছে, তা বোধহয় তোমার মনে নেই। পাগলি কোথাকার। পুজো এসেছে যদি মনেই না থাকবে, তাহলে এত বড় কারবার চালাচ্ছি কি করে? মনে আছে? আমার উপহারের কথাটা বলোনি তাহলে? উপহার? কিসের উপহার? বাহ, তুমি জানো না দাদু যে প্রত্যেক বছর পুজোর সময় আমাকে উপহার দেন? ওহো, আচ্ছা আচ্ছা। তা তোমার যা দরকার তুমি দোকান থেকে নিয়ে যাও, তোমাকে মানা করে কে? কিন্তু দাদু তো আমাকে চেক দিতেন, আর আমি আমার পছন্দ মতো কাপড় গয়না কিনতাম। চেক? তাই নাকি? তা বেশ, কত টাকার চেক দিতেন বাবা? দাদু 2000 টাকার চেক দিতেন। হ্যাঁ? কত? 2000 টাকা? হ্যাঁ বাবা, দাদু বলতেন ওর কমে তার নাতনির মর্যাদা থাকে না। কিন্তু তাই বলে 2000? ও নীলাম্বর। ধনেশ নীলাম্বরের দিকে অসহায় হয়ে তাকালেন, কিন্তু এক্ষেত্রে নীলাম্বরও কেবল দুঃখিতভাবে মাথা নাড়লেন। কেন, 2000 কি তোমার বড্ড বেশি মনে হচ্ছে বাবা? দাদু কিন্তু। বাবা তোমাকে আদর দিয়ে দিয়ে না একেবারে ইয়ে করে দিয়েছেন। আমি 500 টাকার বেশি দিতে পারবো না। তার দরকার নেই। তোমার যদি দিতে কষ্ট হয় তাহলে কিছুই দিও না বাবা। দাদু কিন্তু শুনলে দুঃখ করবেন, হয়তো মনে করবেন দোকান ভালো চলছে না। ধনেশের এবার আঁতে ঘা লাগলো। উপরন্তু তার বাবার কানে কথাটা উঠলে তিনি তা কিভাবে গ্রহণ করবেন তাও বলা শক্ত। ধনেশ আস্ফালন করে উঠলেন। কে বলে 2000 টাকা দিতে আমার কষ্ট হবে? আমি 50,000 টাকার চেক কাটতে পারি। নীলাম্বর, আমার চেকবুক। নীলাম্বর মুখ একটু বিকৃত করে চেকবুকটা বাড়িয়ে দিলেন।
ধনেশ গজগজ করতে করতে চেক লিখতে লাগলেন। এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে নিজের ঘরে ঢুকে দুহাতে চেকটি উঁচু করে ধরে লক্ষ্মী দাঁড়িয়ে আছে, তার মুখে বিজয়িনীর হাসি। বিজয়ের 2 কুঠুরির দোকান 3 কুঠুরিতে প্রসারিত হয়েছে। মাথার ওপর লক্ষ্মী ভাণ্ডার সাইনবোর্ডটাও সেই মতোই লম্বা হয়েছে। এখন পাশাপাশি 3টে কাউন্টার। নতুন কাউন্টারে কার্তিকের দলের একটি ছেলে বসেছে। দোকানের সামনে হনুমান সিং গোঁফে চাড়া দিতে দিতে মুরব্বির মতো পায়চারি করছে, যেন দোকানের দেখভালের ভার তারই ওপর। এই সময় লক্কা পায়রার মতো চেহারার একটি যুবক কার্তিকের কাউন্টারে এসে দাঁড়ালো। 1 প্যাকেট কাঁচি সিগারেট। বিজয় এই সময় ওই ঘরে কি একটা জিনিস আনতে গিয়েছিল। যুবককে দেখে বলে উঠল, আরে প্রমোদ, তুমি? বিজয়ের গলা শুনে প্রমোদ চশমার ভেতর দিয়ে বিজয়কে ঈষৎ বিস্ময়ে নজর করল। কে বিজয় না? তুমি এখানে কি করছো হে? এটা আমারই দোকান ভাই। কথাটা বলতে বলতে বিজয় হাসি মুখে কাউন্টারের কাছে এসে দাঁড়াল। কার্তিক এই সময় 1 প্যাকেট কাঁচি সিগারেট কাউন্টারের ওপর ফেলল। 1 প্যাকেট কাঁচি 10 পয়সা। প্রমোদ প্যাকেট তুলে নিয়ে খুলতে খুলতে বিজয়ের দিকে চোখ পাকিয়ে চাইল। তোমার দোকান? বলো কি, বিএ পাশ করে শেষে মুদিখানার কাজ আরম্ভ করলে? হ্যাঁ? কথাটা বলে মুখ বেঁকিয়ে প্রমোদ একটা সিগারেট ধরাল। বিজয়ের মুখের হাসি মলিন হয়ে গেল। তা কি করবো ভাই, যার যেমন ক্ষমতা। তুমি এখন কি করছো তা বলো। পোস্ট গ্রাজুয়েটে জয়েন করেছি, কিন্তু তুমি শেষে দোকান খুললে হে। চাকরি বাকরি পেলে না বুঝি? মণিহারির দোকান। মাখন, নিখিল, তোমার সব পুরনো বন্ধুরা শুনলে খুব হাসবে। আচ্ছা চললুম। দাদা, সিগারেটের দাম 10 পয়সা। দাম? দাম আবার কিসের? এই তোমার দোকানে আবার দাম কিসের বিজয়? একসঙ্গে বিয়ে পর্যন্ত পড়েছো, আবার দাম? আচ্ছা, আরেকদিন আসতে চেষ্টা করব। ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রমোদ চলে গেল। কার্তিক লাফিয়ে উঠে উত্তেজিত স্বরে বলল, দাম না দিয়ে চলে গেল স্যার। ধরি গিয়ে রাস্তায়? ধরে কি করবি? গলায় গামছা দিয়ে দাম আদায় করব স্যার। রাস্তায় হনুমান সিং আছে, ও যাবে কোথায়? না, এবারটা যেতে দে। বিজয় ফিরে গেল। ব্যর্থ আক্রোশে কার্তিক প্রমোদের উদ্দেশ্যে একবার মুখ ভেঙা। রাস্তা দিয়ে একটি মহিলা কলেজে লম্বা গাড়ি আসছিল। লক্ষ্মী ভাণ্ডারের কাছে এসে গাড়ি থামল। হনুমান সিং তাড়াতাড়ি করে গাড়ির পেছনের দরজা খুলে দিল। 6-7টা কলেজের মেয়ে কলকল করে হাসতে হাসতে গাড়ি থেকে নামল। লক্ষ্মীও তাদের সঙ্গে আছে। এরা সকলেই লক্ষ্মীর সহপাঠিনী ও সখী। লক্ষ্মী তাদের পুজোর বাজার করার জন্য লক্ষ্মী ভাণ্ডারে ধরে এনেছে। লক্ষ্মী এগিয়ে গিয়ে সকলকে দোকানের মধ্যে নিয়ে গেল। তারা ভেতরে ঢুকছে দেখে বিজয় তাড়াতাড়ি এগিয়ে এলো। বিজয় বাবু, এই নিন, আপনার কয়েকটি ক্রেতা এনেছি। লক্ষ্মীর কথা শুনে বিজয় সসম্ভ্রমে তার 2 করতল যুক্ত করল। খুবই নরম গলায় বলল, আসুন আসুন। লক্ষ্মীর নিকটতমা সঙ্গী অতিজা তার প্রতি একটি অপাঙ্গ দৃষ্টি ছুঁড়ে দিয়ে মৃদু হাসল। লক্ষ্মীর কথাগুলি যে দ্ব্যর্থবাচক হয়েছে তা সে নিজে লক্ষ্য করেনি। তারপর মেয়েরা দোকানের ঘরে ঘরে জিনিসপত্র দেখে বেড়াতে লাগলো। বিজয় অত্যন্ত নিপুণভাবে নানান শৌখিন দ্রব্যের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে সকলকে লুব্ধ করে তুলল। তার মিষ্টি কথা ও মিষ্টি চেহারার অনিবার্য আকর্ষণে মেয়েরা তার পেছনে পেছনে ঘুরতে লাগল। ও ঘরে কার্তিক একটি মেয়েকে কাঁচের বাসন দেখাচ্ছে। একটি কাঁচের সুন্দর ফুলদানি হাতে নিয়ে তার গুণ বর্ণনায় সে পঞ্চমুখ হয়ে উঠেছে। এই দেখুন মিস, কাঁচের ফুলদানি। ফুলদানি তো নয়, যেন নিজেই একটা পদ্ম ফুল। আছাড় মারলেও ভাঙবে না, আর কি মজবুত, যেন লোহার তৈরি। দেখবেন, এই 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 দেখুন, চিকা চিকা বুম। কার্তিক ফুলদানিটি মেঝের ওপর ফেলে দিয়ে আবার তৎক্ষণাৎ লুফে নিল। ফেলার কৌশলে ফুলদানি অটুট রইল।
হ্যাঁ, দেখলেন? আসুন, এমন ফুলদানি আর কোথাও পাবেন না। দাম 10 টাকা 5 আনা হওয়া উচিত, কিন্তু আপনি 5 টাকা 10 আনায় পাবেন। আসুন। মেয়েটি সম্মোহিতের মতো ফুলদানি হাতে নিল। ও ঘরে গুটি 4-5 মেয়ে বিজয়কে ছেঁকে ধরেছিল। কেবল অঙ্কিতা ও লক্ষ্মী একটু তফাতে দাঁড়িয়ে রঙ্গ দেখছিল। অঙ্কিতা মেয়েটি বেশি কথা বলে না, তার মন বয়ে চলে তার নিজের গতিতে, ফল্গু নদীর মতো। কচ্ছিৎ ভাবে ইঙ্গিতে বা দু একটি কথায় তার মনের রস ধরা পড়ে। লক্ষ্মীকে কনুই দিয়ে স্পর্শ করে সে চাপা স্বরে বলল, ওদের রকম দেখেছিস? যেন মনে হচ্ছে দোকানদারটিকেই কিনে নিয়ে যাবে। লক্ষ্মী অঙ্কিতার দিকে চকিত কটাক্ষপাত করে মুখ টিপে হাসল, নিচু স্বরে বলল, আর তা হয় না। কেন, বিক্রি হয়ে গেছে বুঝি? অঙ্কিতার চোখে বিদ্যুৎ খেলে গেল। দুজনের চোখে চোখে কথা হয়ে গেল। লক্ষ্মী একটু ঘাড় নাড়ল। এরপর পুজো কেটে গিয়ে বিজয়া দশমীর রাত এলো। কলকাতার পথে পথে প্রতিমা বের হয়েছে, লোকে লোকারণ্য। দীপমালায় মহানগরী উজ্জ্বল। ঢাকিরা প্রতিমার সামনে নেচে নেচে আস্ফালন করে করে ঢাক বাজাচ্ছে। বিজয়ের বাসায় বিজয় তক্তপোষের ওপর এসরাজ নিয়ে বসেছে। নিজের মনে একটি ভীম পলাশির গত বাজিয়ে চলেছে। দুরাগত ঢাকের শব্দ তার বাজনার সঙ্গে যেন তাল রাখছে। সকল উৎসবের তালে তালে করুণ রসের যে ক্ষীণ স্রোত প্রবাহিত হয়, বিজয়ের এসরাজ যেন সেই নিগূঢ় সুরই ধরবার চেষ্টা করছে। ঢাকের শব্দ দূরে মিলিয়ে গেল। পুজোর আনন্দ বিসর্জনের জলে বোধহয় নিমজ্জিত হচ্ছে। বিজয় বাজনা শেষ করে যন্ত্র সরিয়ে রাখল। মা পাশের ঘর থেকে এসে বললেন, হ্যাঁ রে বিজয়, তোর বন্ধুরা আজ কেউ এলো না? তারা বোধহয় এবার কেউ আসবে না মা। কেন রে? এই বছরই তো আসে। এই বছর অনেক তফাৎ হয়ে গেছে। আগে আমি ছাত্র ছিলাম, সুতরাং ভদ্রলোক ছিল। এখন যে আমি দোকানদার মা। দোকানদার তো কি, ব্যবসাদার কি ভদ্রলোক হয় না? এই যে কত বড় বড় ব্যবসাদার রয়েছেন, দেশের মাথা, তা এরা কি ভদ্রলোক নয়? ওই তো ভুল করলে মা। দোকানদার যতদিন গরিব থাকে ততদিন সে ছোট লোক, কিন্তু একবার বড় লোক হয়ে বসতে পারলে আর তাকে ঠেকায় কে? টাকার কৌলিন্যের জোরে আবার সে ভদ্রলোক হয়ে বসে। কিন্তু আমি একে গরিব, তাই দোকানদার, আমায় তো ত্যাগ করবেই। দাদা তো আগেই ত্যাগ করেছেন, একে একে আর সবাই ত্যাগ করছে। মা, শেষ পর্যন্ত কেবল তুমি আর আমি। আজ বিজয়ার রাতেও কেউ আমাদের মনে রাখলো না। ছেলের মনের কষ্ট মা নিজের অন্তরে অনুভব করলেন। তিনি বিজয়ের কাছে বসে একটা কিছু সান্ত্বনার কথা বলতে যাচ্ছিলেন, এমন সময় বাইরের দরজায় খুটখুট করে কড়া নড়ল। বিজয় চমকে তাকালো। এত কথা বললি তুই, ওই দেখ কেউ বুঝি এসেছে। বিজয় উঠে দরজার দিকে গেল। হয়তো বাইরের লোক হতে পারে মনে করে মা পাশের ঘরের দরজার দিকে সরে গেলে। দরজা খুলে বিজয় ক্ষণকাল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কি যেন তার কল্পনারও অতীত। যে এসেছিল সে মৃদু কণ্ঠে বলল, আসতে পারে কি? মা, দেখো কে এসেছে। লক্ষ্মী সলজ্জভাবে ঘরে ঢুকে এল। মা ফিরে এসে তার কাছে দাঁড়াল। বিজয় উত্তেজিত কণ্ঠে আরম্ভ করল, মা জানো ইনি কে? ইনি হচ্ছেন। জানি রে বাবা, জানি, তোকে আর পরিচয় করিয়ে দিতে হবে না। এসো এসো মা লক্ষ্মী, ভেতরে এসো। তোমার কথা এত শুনেছি যে 100 মেয়ের মধ্যেও তোমাকে চিনে নিতে পারতুম। লক্ষ্মীর হাত ধরে কথাগুলো বললেন বিজয়ের মা।
লক্ষ্মী বিজয়ের দিকে একটি চকিত গোপন কটাক্ষ নিক্ষেপ করে মায়ের দিকে সলজ্জ চোখ তুলল। মায়ের মুখখানা শান্ত, প্রসন্ন। লক্ষ্মীর বড় ভালো লাগলো। সে ঈষৎ জড়িত কণ্ঠে বলল, আমি আপনাকে বিজয়ের প্রণাম করতে এসেছি। সে নিচু হয়ে মায়ের পদধূলি নিল। মা তাকে বাঁ হাতে জড়িয়ে ধরে ডান হাতের আঙুল দিয়ে চিবুকে স্পর্শ করে চুমু খেলেন। বেঁচে থাকো রাজরানী হও। এসো এসো, বসবে, এসো। বিজয়, তুই ওর সঙ্গে কথা ক, আমি মিষ্টি নিয়ে আসি। বিজয় যেন এতক্ষণ ঘোর কেটে প্রকৃতিস্থ হলো। এসে বলল, মিষ্টির দরকার কি মা? আমার পকেটে বোধহয় চকলেট আছে। লক্ষ্মী বিজয়ের চকলেটের কথা শুনে বিজয়ের দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করল। মা একটু হাসলেন। আর চালাকি করতে হবে না তোকে। ওর সঙ্গে তুই ভদ্রভাবে কথা বল, আমি এক্ষুনি আসছি। মা হেসে পাশের ঘরে চলে গেলেন। বিজয় এবার তক্তপোষের এক প্রান্তে এসে বসল। মা বলে গেলেন ভদ্রভাবে কথা বলতে। তা শরীর গতিক বেশ ভালো? কাজকর্ম সব ভালো। এসরাজটা তক্তপোষের ওপর পড়েছিল। তার দিকে তাকিয়ে নিয়ে লক্ষ্মী বলল, আপনি এসরাজও বাজাতে পারেন? বিজয় এবার অপ্রস্তুত হয়ে পড়ল। ঘাড় চুলকে বলল, বাজাতে পারি না, কিন্তু বাজাই। আপনার পেটে দেখছি অনেক বিদ্যে আছে, কিন্তু লুকিয়ে রাখতেই ভালোবাসেন। আপনার পেটেও তো অনেক বিদ্যে আছে। আজ যে এই দিনের কুটিরে পদধূলি দেবেন, তার ইশারাও তো আগে দেননি। কোথায় পদধূলি দেব তা কি আগে বলতে আছে? লোকে ভয় পেয়ে যাবে যে। বিজয় হাসল। দুজনের কৌতুকবোধ প্রায় একই ধরনের, তাই পরস্পরের কথায় রসগ্রহণ করতে তাদের তিলমাত্র দেরি হয় না। ও, পদধূলির কথায় মনে পড়ল। মাকে তো খুব বিজয়ার প্রণাম করলেন, কিন্তু আমিও তো আপনার থেকে বয়সে বড়। আমি কি একটা নমস্কারও প্রত্যাশা করতে পারি না? এরপর লক্ষ্মী যা করল তার জন্য সে নিজেও প্রস্তুত হয়ে আসেনি। হঠাৎ হেঁট হয়ে সে বিজয়ের পা ছুঁয়ে হাতটা নিজের কপালে ঠেকালো। তার গায়ে একটু কাঁটা দিল। কিছুই তো নয়, বিজয়ার রাতে একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা। কিন্তু লক্ষ্মীর মনে হলো, আজু মঝু গেহ গেহ করি মানল। বিদ্যাপতির কবিতাখানি অনুরণন তুলেছে লক্ষ্মীর সারা শরীর জুড়ে। সে সামান্য কাঁপছে যে এই তার সত্যিকারের নিজের ঘর। বিজয় কিন্তু অত কিছু না বুঝেই মহা বিব্রত হয়ে বলে উঠল, এই ছি 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 ছি, ও কি করলেন? আমি ঠাট্টা করে বলছিলাম। লক্ষ্মী বিজয়ের দিকে একবার চোখ তুলল, তারপর চোখ নামিয়ে অস্ফুট স্বরে বলল, আমি ঠাট্টা করিনি। মা মিষ্টির রেকাবি ও জলের গেলাস হাতে ফিরে এলেন। দেখলেন দুজনে ঘাড় হেঁট করে বসে আছে। তিনি রেকাবি লক্ষ্মীর পাশে রেখে বললেন, নাও মা, আজ একটু মিষ্টি মুখে দিতে হয়। বিজয়, তোর বাজনাটা সরা। মা, তুমি আজ আমাদের ঘরে এসেছো। আমার মনে হচ্ছে যেন ভাঙা ঘরে চাঁদের আলো এসেছে। এই খানিক আগে বিজয় দুঃখ করছিল। ও গরিব দোকানদার, তাই ওকে সবাই ত্যাগ করেছে। ভগবান সেই জন্য তোমাকে পাঠিয়ে দেখিয়ে দিলেন যে সবাই ওকে ত্যাগ করেনি। আচ্ছা, তুমিই বলো তো মা, যে সৎপথে চলে, গরিব দোকানদার বলে তাকে কি কেউ ঘেন্না করতে পারে? মায়ের মুখের দিকে চেয়ে কাঁপা গলায় বলে উঠল, আমি তো পারি না। আমি যে নিজে দোকানদারের মেয়ে, দোকানদারের নাতনি। মা কিছুক্ষণ উৎফুল্ল নেত্রে তার দিকে চেয়ে রইলেন। বুঝি তার মনটিও স্পষ্ট দেখতে পেলেন। তিনি এসে তার দুই কাঁধে হাত রেখে নিচু হয়ে কপালে একটা চুমু খেলেন। লক্ষ্মীর একটা হাত পেছন দিকে সরে গিয়ে এসরাজটার ওপর পড়ল। বাঁধা এসরাজ ঝংকার দিয়ে উঠল। এরপর পুজোর পরেও হপ্তাখানেক চলে গিয়েছে। দুপুরবেলা আন্দাজ 3টে
ধনেশ নিজের অফিস ঘরে বসে আছে। তার হাতে একটি ভিজিটিং কার্ড। কার্ডে লেখা আছে লালা হংসরাজ, লাহোর। নীলাম্বর ধনেশের কাঁধের ওপর দিয়ে কার্ডটা দেখে চোখ নাচালে। লালা হংসরাজ, এমন অদ্ভুতের নামও শুনিনি কখনো। কে লোকটা? কে জানে, খোট্টা মোট্টা কেউ হবে। চাপরাশি কার্ডটা দিয়ে ধনেশের নির্দেশের অপেক্ষায় দরজার কাছে দাঁড়িয়েছিল। ধনেশ তাকে বললেন, অপেক্ষা করতে বল। জি হুজুর। চাপরাশি বাইরে চলে গেল। ধনেশ কার্ডটি তাচ্ছিল্য ভরে টেবিলের ওপর ফেলে একটি আপেল তুলে নিলেন। ওদিকে অফিস ঘরের বাইরে লালা হংসরাজ দাঁড়িয়ে আছেন। লম্বা চওড়া গৌরবর্ণ পুরুষ, মাথায় আঁটো সাঁটো পাগড়ি, বয়স অনুমান 55। কাঁচা পাকা গোঁফ তাঁর জোরালো মুখে একটা তেজস্বিতা এনে দিয়েছে। তিনি একটু অধীরভাবে হাতে লাঠি মেঝে ঠুকছেন। কপাল বিরক্তির রেখায় কুঁচকে রয়েছে, কারণ কারো দর্শনার্থী হয়ে দরজায় দাঁড়িয়ে থাকা তাঁর অভ্যেস নেই। চাপরাশি এসে হাত উল্টিয়ে বলল, সবুর করনা হোগা। চাপরাশির কথা শুনেই এবার হংসরাজের বিরক্তি বিস্মিত ক্রোধে পরিণত হল। सबूत, तुम हमारा कार्ड दिए थे? दिए था, लेकिन হংসরাজ আর বাক্য ব্যয় করলেন না। দরজায় লাঠির টোকা মেরে ভেতরে ঢুকে গেলেন। ধনেশ চমকে মুখ তুললেন। এ কি? এ আবার কে? কে তুমি? হংসরাজ দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ধনেশকে নজর করলেন। তারপর টেবিলের কাছে আসতে আসতে বললেন, আমার কার্ড আপনার সামনেই আছে, কিন্তু আমি জানতে ইচ্ছা করি যে আপনি কে? মনোহর বাবু কোথায়? হংসরাজ বাংলা ভালোই বলতেন, দোষের মধ্যে ভাষাটা একটু কেতাবি হয়ে পড়ত। পাঞ্জাবের অধিবাসী হলেও ব্যবসার কারণে তিনি দীর্ঘকাল বাঙালির সংসর্গে এসেছিলেন। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের রচনার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল, কিন্তু চলিত বাংলা ভাষার বিচিত্র ও মধুর জটিলতা তিনি আয়ত্ত করতে পারেননি। ধনেশ হংসরাজের কথার উত্তরে ঈষৎ বিরক্ত হয়ে চেয়ে রইলেন। নীলাম্বর বললেন, ইনি হলেন মনোহর বাবুর সুযোগ্য পুত্র রায় বাহাদুর ধনেশ রায়, দোকানের মালিক। হ্যাঁ, মনোহর বাবু তবে কি স্বর্গে গিয়েছেন? স্বর্গে নয়, আপাতত কাশী গিয়েছেন। আপনার কি দরকার বলুন? উত্তর না দিয়ে হংসরাজ আবার কিছুক্ষণ ধনেশকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর করলেন। পর্যবেক্ষণ বোধহয় সন্তোষজনক হল না। তিনি একটু অপ্রসন্ন স্বরে বললেন, ও মনোহর বাবুর পুত্র, ইহা শুনি আমি অত্যন্ত আশ্চর্য হতেছি। আমার প্রিয় বন্ধু মনোহর বাবু নিশ্চয়ই অতিশয় অসুস্থ হয়ে পড়িয়াছেন, নহিলে এত বড় কারবারের ভার। এবার ধনেশ ধৈর্য হারিয়ে রুক্ষ স্বরে বলে উঠলেন, আপনার বক্তৃতা শোনবার সময় আমার নেই। আমি কাজের লোক, যদি কিছু বলবার থাকে বলুন, নয়তো বিদেয় হন। ধনেশের ব্যবহারে হংসরাজের মুখ লাল হয়ে উঠল, কিন্তু তিনি সংযত সুরেই বললেন, আপনার পিতা ওরূপভাবে আমার সঙ্গে কথা কহিতেন না। যাহা হোক, আমার প্রয়োজনের কথা বলতেছি। আমি কিছু সাবান ও জুতোর কালি চাই। সাবান, জুতোর কালি? কিরকম লোক আপনি? এর জন্য আমার সময় আপনি নষ্ট করতে এসেছেন? আপনি তবে দিতে পারিবেন না? ওসব সামান্য জিনিস আমাদের দোকানে পাওয়া যায় না। আপনি বরং সামনের ওই ছোট দোকানটিতে যান, ওখানে 2-4 পয়সার সওদা পাবেন। উত্তম, তাই করিব। ধন্যবাদ। দরজা পর্যন্ত গিয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। ধনেশকে আরো একবার আপাদমস্তক দেখে নিয়ে বললেন, একটি সামান্য কথা বলতে ইচ্ছা করি। আমি 5 টন সাবান ও 50,000 কোটা জুতোর কালি কিনতে এসেছিলাম। আর্মি অর্ডার। নমস্কার। হংসরাজ বেরিয়ে গেলেন। ধনেশ খানিক জুবুথুবু হয়ে বসে থেকে হঠাৎ আর্তনাদ করলেন, হ্যাঁ, নীলাম্বর,
ততক্ষণে মনোহর ভাণ্ডার থেকে বেরিয়ে হংসরাজ ফুটপাথে এসে দাঁড়িয়েছেন। অন্তরের ক্ষোভ আর রাগ সম্পূর্ণ শান্ত হয়নি। তিনি পকেট থেকে সিগার কেসটা বের করলেন, কিন্তু খুলে দেখলেন সিগার ফুরিয়েছে। এদিক ওদিক চোখ ফেরাতে লক্ষ্মী ভাণ্ডারের দিকে নজর পড়ল। তিনি তখন রাস্তা পার হয়ে লক্ষ্মী ভাণ্ডারের দিকে চললেন। গলার মধ্যে অস্ফুট ক্ষোভের স্বরে বললেন, বদতমিজ বুদ্ধ। বিজয় লক্ষ্মী ভাণ্ডারের কাউন্টারে ছিল। হংসরাজ উপস্থিত হতেই মিষ্টি হেসে সে তার স্বল্প সঞ্চয় হিন্দি বুলি খরচ করে ফেলল। আইয়ে জি, ফরমাইয়ে। হংসরাজ চোখ তুলে তার দিকে চাইলে, তারপর শুদ্ধ বাংলায় বললেন, সিগার চাই। ভালো সিগার আপনার দোকানে আছে কি? হংসরাজের মুখে এমন বাংলা শুনে এবার বিজয়ও চোখ তুলে তাকাল এবং আগের মতোই মিষ্টিভাবে বলল, আগে হ্যাঁ স্যার, আছে বই কি, এই যে একেবারে নতুন চালান। সে এক বাক্স সিগার খুলে তাঁর সামনে ধরল। হংসরাজ দ্বিধা ভরে নজর করে বললেন, এগুলি কি ভালো সিগার? আচ্ছা, ওই হাভানা গোল্ড লিফ ব্র্যান্ড নাই? আগে না, ও ব্র্যান্ডটা আমার কাছে নেই, কিন্তু আপনি এই একটা ট্রাই করে দেখুন, আমার বিশ্বাস মন্দ লাগবে না। হংসরাজ তবুও ইতস্তত করছেন দেখে বিজয় একটা সিগার বাড়িয়ে দিয়ে বলল, আপনি একটা নিন, যদি পছন্দ না হয় দাম দেবেন না। হংসরাজ আবার তীক্ষ্ণ দৃষ্টিতে বিজয়কে দেখলেন, তারপর একটা সিগার তুলে নিতে নিতে বললেন, বেশ, আচ্ছা, আপনি কি এই দোকানের মালিক? আগে হ্যাঁ। বিজয় দেশলাই জেলে হংসরাজের সিগার ধরিয়ে দিল। সিগারে একটা টান দিয়ে হংসরাজ বললেন, তা কতদিন দোকান করছেন? এই মাত্র 3 মাস। কেমন লাগছে সিগারটা? ভালোই। দাম কত? খুচরো দাম 4 আনা, যদি পুরো বাক্স নেন 2 টাকা 12 আনা পড়বে। হংসরাজ একবার বিজয়কে দেখলেন, একবার পিছু ফিরে মনোহর ভাণ্ডারকে দেখলেন, তারপর দৃঢ় স্বরে বললেন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। বিজয় কথাটা শুনে এবং বলার ধরন দেখে প্রথমটা একটু অবাক হল, তারপর সসম্ভ্রমে বলল, আচ্ছা বেশ, তো আসুন না, ভেতরে আসুন, ওই যে বাঁদিকে দরজা। হংসরাজ যে বিজয়ের দোকানের ভেতর ঢুকল, ধনেশের অফিস ঘরের জানলায় দাঁড়িয়ে নীলাম্বর এই দৃশ্যটি দেখলে, তারপর ঠোঁট কামড়ে সেখান থেকে সরে গেলে। ধনেশ নিজের টেবিলে মাথায় হাত দিয়ে বসেছিলেন। নীলাম্বরের দিকে উদ্বিগ্ন মুখে তাকাতেই তিনি বললেন, দেখছো কি, আমাদের বাধা খদ্দের ভাঙিয়ে নিবে। 50,000 কৌটা, জুতোর কালি। ধনেশ হাপরের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সঙ্গে 5 টন সাবান। ওদিকে লক্ষ্মী ভাণ্ডারের ভেতরে লালা হংসরাজ ও বিজয় টেবিলের দুপাশে বসেছেন। বিজয়ের মুখে বিহ্বল বিস্ময়। 5 টন সাবান! হংসরাজ তৃপ্ত মুখে সিগারে টান দিলেন, তারপর হাসি মুখে বললেন, এবং 50,000 কৌটা জুতার কালি। আপনি টিকা নিতে প্রস্তুত আছেন? রাজি। এত বড় সুযোগ আপনি আমায় দিচ্ছেন আর আমি রাজি হব না? কিন্তু এত বড় কন্ট্যাক্ট নেবার মতো টাকা তো আমার নেই। আমার যা কিছু সব এই দোকান। আপনি যদি ঠিকা নিতে প্রস্তুত থাকেন, আমি আপনাকে 5,000 টাকা অগ্রিম দিব। অভাবনীয় সৌভাগ্য মানুষকে স্তম্ভিত করে দিতে পারে। বিজয় ফ্যাল করে চেয়ে রইল, তারপর অবিশ্বাসের সুরে বলল, 5,000 টাকা আপনি আমায় বিশ্বাস করে দেবেন? যদি আমি জুট চুরি করি, যদি আপনার টাকা ঠকিয়ে নিয়ে নি? আমাকে তো আপনি চেনেন না। ইয়াং ম্যান,
আমি 40 বৎসর ধরিয়া ব্যবসা করিতেছি, মুখ দেখে মানুষ চিনিতে পারি। আসুন, চুক্তিপত্র লেখা যাক। তিনি পকেট থেকে কয়েকটি ছাপা ফর্ম বার করলেন। বিজয় হঠাৎ অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল। আমি নিজে সাবান তৈরি করব, ওই পেছনের ঘরগুলো ভাড়া নিয়ে কারখানা করব। আপনার আপত্তি নেই তো? আরে তাতে আপত্তি কি? আমার স্পেসিফিকেশন অনুযায়ী মাল পাইলেই হইল। আপনি নিজে মাল তৈয়ার করিলে আপনারও বেশি লাভ থাকিবে। অতঃপর দুজনেই চুক্তিপত্র রচনায় মনোনিবেশ করলেন। ধনেশের অফিস ঘরের জানলায় নীলাম্বর আবার এসে দাঁড়িয়েছিল এবং লক্ষ্মী ভাণ্ডারের দিকেই তাকিয়েছিল। লক্ষ্মী ভাণ্ডারের সামনে একটি ট্যাক্সি দাঁড়িয়ে। হংসরাজ পরম সমাদরের সঙ্গে বিজয়ের সঙ্গে করমর্দন করে ট্যাক্সিতে উঠে গেলেন। ট্যাক্সি চলে গেল। বিজয় হাসি হাসি মুখে আবার দোকানে ঢুকে গেল। জানলায় দাঁড়িয়ে নীলাম্বর দৃশ্যটি দেখলেন এবং রাগে চোখ নাচালেন। তারপরেই তাঁর চোখ একেবারে স্থির হয়ে গেল। অতীব বিস্ময়ের সঙ্গে তিনি দেখলেন লক্ষ্মী একটু সতর্কভাবে গিয়ে লক্ষ্মী ভাণ্ডারে ঢুকল। এই দৃশ্য দেখতে দেখতে নীলাম্বর সাপদের মতো দাঁত বের করলেন। তার মুখ দেখে মনে হলো এতদিন তার কাছে যা রহস্যে ঘেরা ছিল তাই আজ জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি ধনেশের দিকে ফিরলেন। ওদিকে দোকানের মধ্যে বিজয় চুক্তিপত্র দুহাতে ধরে মহা আগ্রহে পড়ছিল। বারবার পড়েও তার তৃপ্তি হচ্ছে না। এমন সময় লক্ষ্মীকে আসতে দেখে সে প্রায় নাচতে নাচতে চুক্তিপত্রটা ওপরে তুলে চিৎকার করতে করতে তার সামনে এসে উপস্থিত হল। চিকা চিকা বুম! দেখছেন কি, 5 টন সাবান। আরো শুনতে চান? 50,000 কৌটো জুতোর কালি। হ্যাঁ, চিকা চিকা বুম। বিজয়ের কাণ্ড দেখে লক্ষ্মী অবাক। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে খিলখিল করে হেসে উঠল। হঠাৎ হলো কি আপনার? মাথায় পোকা টোকা কিছু ঢুকেছে নাকি? পোকা নয়। এই দেখো চুক্তিপত্র, এতে লেখা আছে লালা হংসরাজ, নিশাত রোড, লাহোর। প্রকাণ্ড ব্যবসাদার, আমি কন্ট্রাক্টর। জয় লালা হংসরাজ জিন্দাবাদ। বিজয়ের পাগলামি দেখে লক্ষ্মী তার হাত থেকে চুক্তিপত্রটা কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করল। বিজয় কিন্তু স্থির থাকবার পাত্র নয়। সে পকেট থেকে একটা চেক বার করে লক্ষ্মীর মুখের সামনে নাড়তে নাড়তে বলল, শুধু কি ওই, এই দেখো 5,000 টাকা চেক অগ্রিম। এসো এসো, বসো এখানে, সব কথা তোমাকে বলি। আশ্চর্য ব্যাপার, মানে একেবারে রূপকথার গল্পের মতো। বিজয় লক্ষ্মীকে নিজের টুলে নিয়ে গিয়ে বসাল। নিজে প্যাকিং বাক্স টেনে নিয়ে তার মুখোমুখি বসল। লক্ষ্মীর ঠোঁটের কুলে কুলে হাসি উছলে উঠছে, চোখে অপূর্ব দীপ্তি। আজ নিজেরই অজ্ঞাতসারে বিজয়ের সম্বোধন আপনি থেকে তুমিতে নেমে এসেছে। পাগলামি করো না, আস্তে আস্তে বলো। বিজয় ঝকঝকে হাসি ভরা চোখে লক্ষ্মীর দিকে চাইল। নিজের মুখের যে ঘনিষ্ঠ সম্বোধন তার নিজের কানে ধরা পড়েনি, লক্ষ্মীর মুখ থেকে তাই আনন্দের তীর হয়ে তার বুকে বিঁধল। সে 2 হাত বাড়িয়ে বলে উঠল, লক্ষ্মী। বিজয়ের কণ্ঠস্বরে আনন্দের সঙ্গে একটি ব্যগ্র প্রশ্নও লুকিয়েছিল। সেই প্রশ্নের উত্তরে একটু হেসে, একটু লাল হয়ে, একটু ঘাড় বেঁকিয়ে লক্ষ্মী নিজের 2টি হাত বিজয়ের প্রসারিত হাতের মধ্যে সমর্পণ করে দিল। ওদিকে মনোহর ভাণ্ডারের অভ্যন্তরে কাজকর্ম চলছে। সিঁড়ির পাশে নীলাম্বর রেলিংয়ের ওপর কনুই রেখে অন্যমনস্কভাবে আছে এবং চিবুকে হাত বোলাচ্ছে। বিজয়ের দোকান থেকে ফিরে লক্ষ্মী সদর দরজা দিয়ে মনোহর ভাণ্ডারে ঢুকছিল। ইচ্ছে ছিল সকলের অলক্ষ্যেই ওপরে উঠে যাবে, কিন্তু নীলাম্বরকে দেখে সে থমকে গেল। যা হোক,
নীলাম্বরের অন্য কোনো দিকে নজর নেই, তিনি অন্য মনস্ক হয়ে আছেন। লক্ষ্মী চুপি চুপি তার পাশ কাটিয়ে ওপরে উঠতে লাগল। দুধাপ উঠতে না উঠতেই নীলাম্বর চমকে যেন জ্ঞান ফিরে পেলেন। এই যে মা লক্ষ্মী, তোমার বাবা তোমাকে ডাকছেন অফিস ঘরে বলে তিনি চোখ নাচালেন। লক্ষ্মী এবার চমকে তার দিকে তাকাল, তারপর নীরবে নেমে অফিস ঘরের দিকে গেল। নীলাম্বর চোখ নাচাতে নাচাতে তার পেছন পেছন চলল। অফিস ঘরে ধনেশ ভয়ানক মূর্তি ধারণ করে বসে আছেন। লক্ষ্মী গিয়ে সামনে দাঁড়াতেই তিনি তার আপাদমস্তক দেখলেন। তারপর গলার মধ্যে একটা গুরুগম্ভীর শব্দ করে আরম্ভ করলেন। আমি শুনলুম তুমি ওই দোকানটাতে গিয়েছিলে। খবরটা তিনি কার মুখে শুনেছেন তা অনুমান করা কঠিন নয়। লক্ষ্মী নীলাম্বরের দিকে একটা কড়া চাউনি দিয়ে বাবার দিকে ফিরে সংক্ষেপে বলল, হ্যাঁ, গিয়েছিলাম। এই প্রথম না আগেও গিয়েছো? কয়েকবার গিয়েছি। হ্যাঁ, ওখানে যাওয়ার তোমার কিসের দরকার? নিজের দোকানের জিনিস পছন্দ হয় না? নিজের দোকানে সব জিনিস পাওয়া যায় না। ধনেশের উত্তরে কি বলবেন খুঁজে না পেয়ে নীলাম্বরের দিকে চাইলেন। নীলাম্বর এবার কথা বলল। সে কি কথা মা লক্ষ্মী, তোমার যে জিনিস দরকার দোকানে পাওয়া যাক না যাক, আমাকে একটা ফিরিস্তি করে পাঠিয়ে দিলেই আমি যেখান থেকে হোক জোগাড় করে এনে দিতে পারি। তোমাকে পরের দোকানে যেতে হবে কেন? এ কথার উত্তর নেই। লক্ষ্মী ঠোঁট কামড়ে চুপ করে রইল। ধনেশ গুরুগম্ভীরভাবে মাথা নাড়লেন, বললেন, না না, এসব ভালো কথা নয়। তোমার যেখানে সেখানে যাওয়া আমি পছন্দ করি না। লক্ষ্মী তার বাবার কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু তার আগেই নীলাম্বর খুব মোলায়েম স্বরে বললেন, তাছাড়া জিনিস কিনতেই যদি হয় তার দোকানের বাইরে থেকেও কেনা যেতে পারে। ভেতরে যাবার কি দরকার মা লক্ষ্মী? হ্যাঁ, ভিতরে যাবার কি দরকার? তুমি কত বড় বাপের মেয়ে সেটাও তো মনে রাখা দরকার। যাত্রার সঙ্গে ঘনিষ্ঠতা করা। হ্যাঁ, আমার মেয়ে হয়ে তুমি ওই একটা হ্যাঁ নীলাম্বর, ঠিকই তো, ওই একটা বাজে লোকের সংস্পর্শে আসা কখনোই উচিত নয়। কথায় বলে ঘি আর আগুন। লক্ষ্মী এতক্ষণ একবার ধনেশ ও একবার নীলাম্বরের মুখের দিকে চোখ ঘোরাচ্ছিল। এবার তার দৃষ্টি প্রখর হয়ে উঠল। আপনি কার কথা বলছেন? বুঝতেই তো পেরেছ, দোকানদারটা চ্যাংড়া, অতি বদল। ওর ছায়া মাড়ানো তোমার উচিত নয় মা লক্ষ্মী। কখনোই না। আমি তোমাকে মানা করে দিলুম, আর ওদিকে যাবে না তুমি। পাজি শয়তান লোক একটা। যাও, ওপরে যাও, ফের যেন এ কথা আমাকে না বলতে হয়। লক্ষ্মী আগ্নেয়গিরির মতো ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে শুনল। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে, ওই লোকটি পাজি শয়তান বলেই কি তার পিছনে গুন্ডা লাগানো হয়েছিল? কিন্তু ও কথা বললে ওই সূত্রে আরো অনেক কথা উঠে পড়বে, তাতে বিপদ আছে। লক্ষ্মী মুখ টিপে ঘর থেকে বেরিয়ে গেল। ধনেশ পিতার কর্তব্য সুন্দরভাবে সম্পন্ন করেছেন মনে করে সানন্দে একটি আপেল তুলে নিলেন। কিরকম ধমক দিয়েছি দেখলে তো? হ্যাঁ, মুখে কথাটি নেই, আর ওদিকে পা বাড়াবে না। নীলাম্বর কিন্তু মুখ ছুঁচলো করে এমন একটা ভাব দেখালেন যাতে মনে হয় এই বিষয়ে তিনি নিঃসংশয় হতে পারেননি। এই সময় চাপরাশি বিকেলের ডাকের চিঠি নিয়ে ঘরে ঢুকল। কয়েকটি বিজ্ঞাপনের বুকপোস্ট এবং একখানা খামের চিঠি। ধনেশ ভুরু কুঁচকে খামটা ছিঁড়লেন। বাবার চিঠি? কিন্তু চিঠি পড়ে ধনেশের মুখ আরো অন্ধকার হল। নীলাম্বরের দিকে তাকিয়ে বললেন, বাবা লিখেছেন অডিটর ডেকে দোকানের হিসেবপত্র পরীক্ষা করাতে। কথাটা শুনেই নীলাম্বরের চোখও হঠাৎ আশঙ্কায় নেচে উঠল। অডিটর? আবার এসব হাঙ্গামা কেন? মিচিমিচি কতগুলো টাকা নষ্ট। এ তো আর লিমিটেড কোম্পানি নয় যে অডিট করাতেই হবে। সে কি আর আমি জানি না? কিন্তু বাবার এক খেয়াল, চিরকাল হয়ে এসেছে, এবারও হওয়া চাই। তোমার বাবা যদি নিজের হাতেই সব রাখতে চান তাহলে তোমার হাতে ভার দেবার এই মিথ্যে ভরং করবার কি দরকার? আর আমি এমন প্রাণপাত করে খেটে মরছি কেন? তিনি নিজে এসেই নিজের দোকান দেখুন।
আমাদের উপর যখন তার বিশ্বাস নেই। নীলাম্বরের কথা শুনতে শুনতে ধনেশ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, তুমি যথার্থ বলেছ নীলাম্বর। বুড়ো হয়ে বাবার মনটা বড় সন্দিগ্ধ হয়ে উঠেছে। এই চিঠিটা পড়ে দেখো না। চিঠি নিয়ে নীলাম্বর অসন্তুষ্ট মুখে পড়তে লাগলেন। পড়তে পড়তে তাঁর চোখ ক্রমাগত নেচে উঠতে লাগল। এর কয়েকদিন পরের ঘটনা। প্রায় মধ্যরাত। বিজয়ের দোকানের পেছনে গুদামের মতো একটা বড় ঘর। ঘরের একপাশে সারি সারি 10-12টা উনুনের ওপর মস্ত বড় বড় লোহার কড়া। কড়ার কানায় কানায় তরল সাবান টকবক করে ফুটছে। প্রত্যেক কড়ার কাছে একজন হাফ প্যান্ট পরা যুবক দাঁড়িয়ে আছে। এদের বিজয় নিযুক্ত করেছে। সকলেই বিজ্ঞান জানা টেকনিশিয়ান। এরাই সাবান ও জুতোর কালি বানাচ্ছে। বিজয় ও লক্ষ্মী ঘুরে ঘুরে এ কড়া থেকে ও কড়া পরিদর্শন করে বেড়াচ্ছে। ঘরের অন্য কোণে এক কড়া জুতোর কালি নেমেছে। কয়েকজন কর্মী মিলে তাই ছোট ছোট কৌটোয় ভরে বন্ধ করছে। বিজয় ও লক্ষ্মী সেখানে গিয়ে দাঁড়ান। বিজয় আঙুল দিয়ে কৌটোর গাঢ় পদার্থ একটু তুলে নিয়ে 2 আঙুলের সাহায্যে টিপে দেখে তারপর প্রধান কর্মীকে বলল, একটু পালা মনে হচ্ছে না? আগে না, এখনো গরম আছে, ঠান্ডা হলেই জমে যাবে। ও আচ্ছা। সেখান থেকে তারা ঘরের অন্য দিকে গেল। এখানে ছাঁচে সাবান ঢালাই করা হয়েছে। অগণিত লম্বা কাঠের ছাঁচ মেঝে সাজানো রয়েছে। বিজয় ও লক্ষ্মী সেখানে গিয়ে দাঁড়াতেই একজন কর্মী একটি ছাঁচ খুলে লম্বা চৌকস একটা সাবানের বার বের করল। সেটাকে দুহাতে নিয়ে হাসি মুখে বিজয়ের সামনে ধরল। বিজয় সেটা দুহাতের তালুতে নিয়ে লক্ষ্মীর সামনে ধরল। আমাদের প্রথম সৃষ্টি। সাবানের নাম কি রেখেছি জানো? লক্ষ্মী সাবান। লক্ষ্মী পরম স্নেহ ভরে সাবানটিকে নিজের হাতে তুলে নিল, যেন এ তার প্রথম শিশু। পরস্পরের দিকে চেয়ে দুজনের মনেই মধুর রসের একটা আবেশ ঘনিয়ে উঠল। এ যেন তুচ্ছ সাবান নয়, তাদের মিলিত ভালোবাসার প্রথম ফল। কার্তিক ইতিমধ্যেই কাছে এসে দাঁড়িয়েছিল। সে বলল, কিন্তু স্যার, জুতোর কালির তো কোনো নাম রাখলেন না। না, এখনো ঠিক করতে পারিনি। কি নাম রাখি বলো তো লক্ষ্মী? আমি 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 বলি স্যার, বিজয় বুট ব্ল্যাক। লক্ষ্মী হেসে উঠল। বিজয় কপট রাগ দেখিয়ে নিজের কালি মাখা হাত কার্তিকের গালে মুছে দিয়ে বলল, পাজি ছেলে, আমি বুট ব্ল্যাক? হ্যাঁ। কার্তিক কিন্তু রাগ করল না, বরং কালি মাখা গাল সবেগে ঘষতে ঘষতে বলল, এই যা স্যার, আপনি আমার গাল বার্নিশ করে দিলেন। এ কি আর উঠবে? ভাবিস না কার্তিক, লক্ষ্মী সাবান দিয়ে ধুয়ে ফেলিস, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বলে হাতের সাবানটা কার্তিককে দিল। ওদিকে ঘষার ফলে কার্তিকের গালের কালি সারা মুখে লেপে গিয়েছিল। তার ভেতর থেকে ভাল্লুকের মতো সাদা দাঁত বের করে সে বলল, চিকা চিকা বুম। তো চেহারাখানা ঠিক হয়েছে। এই তো কালির নাম রইল কার্তিক কালী। কেমন? বেশ মানানসই হয়নি? বাইরে কোনো গির্জায় ঢং ঢং করে 12টা বাজল। বিজয় নিজের হাত ঘড়ি দেখে লক্ষ্মীর দিকে চোখে একটা প্রশ্ন নিয়ে চাইতেই লক্ষ্মী একটু ঘাড় নাড়ল। হ্যাঁ, এবার যেতে হবে, যদিও যেতে একটু ইচ্ছে করছে না। আমারও যেতে দিতে ইচ্ছা করছে না, কিন্তু আরো বেশি রাত করলে ধরা পড়ার ভয়। আচ্ছা চললুম, চুপি চুপি খিড়কির সিঁড়ি দিয়ে উপরে চলে যাব, কেউ জানতে পারবে না। চলো, তোমাকে রাস্তা বার করিয়ে দিয়ে আসি। কার্তিক, আমি এক্ষুনি আসছি রে। দুজনে সেই ঘর থেকে বেরিয়ে গেল রাস্তার দিকে। ওদিকে লক্ষ্মীর বাড়ির দোতলার একটা ঘরে দেখা গেল ধনেশ তাঁর স্থূল শরীরে একটা ডোরা কাটা স্লিপিং স্যুট পরে পায়চারি করছেন। ধনেশ জেগে আছে। শুধু তাই নয়,
যে ঘরে তিনি পায়চারি করছেন সেটা তার নিজের ঘর নয়, ঘরটি লক্ষ্মীর শোবার ঘর। লক্ষ্মী ভাবছে তার এই রাতের অভিযানের খবর বাবা জানতেও পারবেন না, কিন্তু ধনেশ তারই ঘরে পায়চারি করছেন, অর্থাৎ লক্ষ্মী যে রাতে বাড়িতে নেই তা তিনি টের পেয়ে গেছেন। এবার কি হবে? প্রতিপক্ষ ব্যবসাদারের সঙ্গে ধনেশ নিশ্চয়ই মেয়ের ভালোবাসা মেনে নেবেন না। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিজয় লক্ষ্মী। আজ শুনলেন পর্ব 4। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য শেখর, কার্তিক, ভিকি দাস, নীলাম্বর জয় মুখার্জি, বিজয় অন্বেষ দে, লক্ষ্মী ছন্দবাণী দত্ত, ধনেশ অভিষেক মুখার্জি, মা আলপনা শর্মা, হংসরাজ রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।